ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারের লাস্ট লেকচার। এর আগের দিন যেখানে আমি শেষ করেছিলাম সেটি ছিল রেজোন্যান্স কন্ডিশন অফ এ সিরিজ এলসিআর সার্কিট। রেজোন্যান্স কন্ডিশন of a series LCR circuit। আচ্ছা, আমরা জানি যে সিরিজ LCR সার্কিটে peak value of the current I0 equal to V0 by Z, যেখানে V0 হলো এসি ভোল্টেজের পিক ভ্যালু আর জেড হলো সার্কিটের টোটাল ইম্পিডেন্স। দিস ইজ ইকুয়াল টু V0 বাই রুট ওভার অফ ইম্পিডেন্সের ফর্মুলা বেরিয়েছিল R স্কয়ার প্লাস XL মাইনাস XC এর হোল স্কয়ার, যখন XL গ্রেটার দেন XC ছিল। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি V0 বাই রুট ওভার অফ R স্কয়ার প্লাস XL মানে আমরা জানি ওমেগা L, তাহলে ওমেগা L মাইনাস 1 বাই ওমেগা C এর হোল স্কয়ার। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগার সঙ্গে কারেন্টের ভ্যারিয়েশনটা কেমন ছিল দেখেছিলাম আমরা, যে ওমেগা যখন 0 তখন কারেন্ট 0, ওমেগা বাড়ছিল কারেন্ট বাড়ছিল, একটা পার্টিকুলার ভ্যালুতে গিয়ে কারেন্টটা হয়ে যাচ্ছিল ম্যাক্সিমাম। এই কারেন্টটাকে বলবো আমরা রেজোন্যান্স কারেন্ট I0। তারপরে ওমেগা যখন আরো বাড়ছিল তখন কারেন্টটা আবার কমতে লাগলো, এবং যখন ওমেগা টেন্ডস টু ইনফাইনাইট তখন কারেন্টটা আবার জিরোর কাছাকাছি রিচ করবে। যে ফ্রিকোয়েন্সিতে কারেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে সেই ফ্রিকোয়েন্সিকে বলেছিলাম রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এটা হলো ওমেগা আই ওমেগা গ্রাফ। ক্লিয়ার? আচ্ছা, সার্কিটে রেজোন্যান্স কখন হয়েছিল? সার্কিটে রেজোন্যান্স যখন আমি দেখব I0 টা ম্যাক্সিমাম কখন হবে, যখন এই নিচেরটা হবে মিনিমাম। আমি এর আগে দিনই বলেছিলাম যে নিচেরটা মিনিমাম তখনই হবে যখন এটা হবে মিনিমাম, আর এর মিনিমাম ভ্যালু কত? 0। তার মানে XL মাইনাস XC ইকুয়াল টু যখন 0 হবে তখন ইম্পিডেন্স Z এর ভ্যালু হবে মিনিমাম আর কারেন্ট হবে ম্যাক্সিমাম। ওই কন্ডিশনটাই হলো সার্কিটের রেজোন্যান্স কন্ডিশন। Therefore XL equal to XC, therefore omega L equal to 1 by omega C। এখান থেকে বের করেছিলাম ওমেগা ইকুয়াল টু 1 বাই রুট ওভার অফ LC। যদি তুমি সার্কিটে যে এসি সোর্সটাকে ব্যবহার করবে তার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু 1 বাই রুট ওভার অফ LC নাও, তাহলে সার্কিটের রেজোন্যান্স কন্ডিশন হবে এবং সেই সঙ্গে সঙ্গে সার্কিট দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে। এই জন্য এই ফ্রিকোয়েন্সিটাকে নাম দেব আমি রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এখন আমরা জানি যে ওমেগা R ইকুয়াল টু 2 পাই FR, এই ফর্মুলা। তাহলে FR ইকুয়াল টু এখানে তাহলে ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি 1 বাই রুট ওভার অফ LC। Therefore আমরা লিখতে পারি তাহলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি FR equal to 1 by 2 pi root over of LC। এই হয়ে গেল ফর্মুলা ফর রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এই দুটো এর আগে দিনই করা হয়েছিল, জাস্ট আমি আবার রিপিট করে বললাম এটা। আচ্ছা, এখানে যখন সার্কিটে রেজোন্যান্স হবে তখন তাহলে ইম্পিডেন্সের ভ্যালু কত হবে? এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ইম্পিডেন্স ইকুয়াল টু root over of R square equal to R। তার মানে at resonance impedance of the circuit is equal to resistance। তার মানে রেজোন্যান্স কন্ডিশনে সার্কিটে কোনো রিঅ্যাক্ট্যান্স থাকবে না,
সার্কিটের নেচারটা হয়ে যাবে পিওরলি রেজিস্টিভ। ক্লিয়ার? ইন দ্যাট কেস আমরা তাহলে লিখতেই পারি যে রেজোন্যান্সে ম্যাক্সিমাম কারেন্টটা কত হবে, I নট ইকুয়াল টু V নট বাই Z, মানে এখানে R, তাহলে V নট বাই R, এটা হলো রেজোন্যান্স কারেন্ট। I নট ইজ ইকুয়াল টু V নট বাই R। ওকে, আচ্ছা এখন এই যে আমি যদি ছোট্ট করে সার্কিটটা দেখাই, এখানে সিরিজ এলসিআর সার্কিট, তাহলে আমার ছিল এখানে একটা ইন্ডাকটেন্স, তারপরে একটা ক্যাপাসিটেন্স, তারপরে একটা রেজিস্ট্যান্স, আর এটা হলো আমার এসি সোর্স, এটা হলো এল, এটা ক্যাপাসিটেন্স সি, আর রেজিস্ট্যান্স আর। এসি সোর্স V ইকুয়াল টু V নট সাইন ওমেগা। যখন এসি সোর্সের ফ্রিকোয়েন্সি ওই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করবে, FR ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার LC, তখন সার্কিট দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে। তখন এখানের ভোল্টেজ ড্রপ আর এখানের ভোল্টেজ ড্রপ ইকুয়াল হবে, কিন্তু যেহেতু VL আর VC এদের মধ্যে ফেজ ডিফারেন্স পাই, সেজন্য এই দুটো ভোল্টেজের ফেজর সাম যখন আমি করব, তখন এরা একে অপরকে ক্যান্সেল করে দিয়ে টোটাল ভোল্টেজ অ্যাক্রস দিস টু উইল বি ইকুয়াল টু 0। ওকে, ফাইন। এই সার্কিটটাতে রেজিস্ট্যান্সের ভূমিকা কি? আমি তো দেখতে পাচ্ছি যে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিস ইকুয়েশনে কোনো রেজিস্ট্যান্স নেই, ওমেগা আর এর ইকুয়েশনেও কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এই সার্কিটটাতে রেজিস্ট্যান্সের কি কোনো ভূমিকা আছে না নেই? আমি রেজিস্ট্যান্স কম বা বেশি নিলে কোন রকমের চেঞ্জ কি আমি অবজার্ভ করব? অফকোর্স আমরা চেঞ্জ দেখতে পাবো। ইকুয়েশন নাম্বার 1টা দেখো, যদি রেজিস্ট্যান্স বাড়ে তাহলে কিন্তু I নটটা কমবে। দেখো, রেজিস্ট্যান্স চেঞ্জ যদি হয় তাহলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না। সার্কিটের রেজিস্ট্যান্সকে তুমি যদি চেঞ্জ করো L আর C কে কনস্ট্যান্ট রেখে, তাহলে যে ফ্রিকোয়েন্সিতে রেজিস্ট্যান্স আগে হচ্ছিল, রেজোন্যান্স আগে হচ্ছিল, সেই ফ্রিকোয়েন্সিতেই হবে। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি উইল নট চেঞ্জ, বাট ম্যাক্সিমাম কারেন্ট যেটা সেটা কিন্তু চেঞ্জ হবে। রেজিস্ট্যান্স যত বাড়বে তত পিকটা কিন্তু নিচে নামবে, কমবে। তাহলে যদি আমি পাশাপাশি দু তিনটে গ্রাফ এখানে দেখাই, তাহলে দেখতে পাবে তুমি যে মনে করো এই একটা গ্রাফ, ঠিক আছে, এই একটা গ্রাফ, আর এই একটা গ্রাফ। খেয়াল করে দেখো 1, 2 and 3, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড গ্রাফটা দেখো। তিনটেতেই রেজোন্যান্স কিন্তু একই ফ্রিকোয়েন্সিতে হয়েছে। তার মানে কি, তিনটে ক্ষেত্রেই সার্কিটের L এবং C একই আছে, কিন্তু প্রথমটার পিক ভ্যালু এটা, আর সেকেন্ড কেসে রেজোন্যান্সের পিক ভ্যালু এটা, আর থার্ড কেসে রেজোন্যান্সের পিক ভ্যালু এটা। তার মানে কি, রেজোন্যান্সের পিক ভ্যালুটা নিচে নেমেছে, ম্যাক্সিমাম কারেন্টটা আস্তে আস্তে কমেছে। ম্যাক্সিমাম কারেন্ট কখন কমবে? যখন রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে আমি সার্কিটের রেজিস্ট্যান্স যদি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু পিকটা নিচে নেমে আসছে। ফলে আমি বলতেই পারি যে প্রথমটায় যদি রেজিস্ট্যান্স R1 থাকে, পরেরটায় R2 আর পরেরটায় R3, তাহলে ক্লিয়ারলি লিখতে পারি আমি R3 গ্রেটার দ্যান R2 গ্রেটার দ্যান R1। যত পিক নেমেছে মানে রেজিস্ট্যান্স বেড়েছে। একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথম যে গ্রাফটা, ফার্স্ট গ্রাফ, সেখানে পিক থেকে এই যে ম্যাক্সিমাম কারেন্ট রেজোন্যান্সে হয়েছে, তারপর থেকে কিন্তু খুব শার্পলি ফল করেছে, মানে যাকে বলা হয় খুব র্যাপিডলি পড়েছে, মানে একেবারে ম্যাক্সিমাম থেকে খুব দ্রুত ফল করেছে।
কিন্তু সেকেন্ড গ্রাফটাই ম্যাক্সিমা থেকে একটু আস্তে আস্তে ফল করেছে, ঠিক আছে। শার্পনেসটা একটু কমেছে, এখানে কিন্তু শার্পলি ফল করেছে, এখানে শার্পনেসটা একটু কমেছে। থার্ডটাই কিন্তু আরো স্লোলি ফল করেছে, র্যাপিডলি ফল করেনি, ফলে এই গ্রাফটার শার্পনেস আরো কমেছে। ফলে সার্কিটে রেজিস্ট্যান্স যত বাড়বে, রেজোন্যান্সের যে কারেন্ট তার পিক ভ্যালু তত কমবে, ফলে রেজোন্যান্সটার শার্পনেস তত কমবে, ফলে রেজোন্যান্স কার্ভটা একটু ফ্ল্যাট হবে আস্তে আস্তে। যত পিক, দেখো এই কার্ভটা কিন্তু খুব উঁচু, এটা কিন্তু একটু ফ্ল্যাট, পরেরটা আরো ফ্ল্যাট, আরো রেজিস্ট্যান্স বাড়লে আরো ফ্ল্যাট হবে। যত রেজোন্যান্স কার্ভটা ফ্ল্যাট হবে তত কিন্তু বলবো আমি যে রেজোন্যান্সের শার্পনেসটা কমে গেল। এই শার্পনেস অফ রেজোন্যান্স কেন ইম্পর্টেন্ট একটু পরে তোমরা বুঝতে পারবে। সাপোজ আমি এখানে বাকি দুটো গ্রাফ মুছে দিলাম, এটা হলো আমার রেজোন্যান্স, এটা হচ্ছে আমার পিক ভ্যালু I0, ক্লিয়ার? আচ্ছা, রেজোন্যান্সে সার্কিটের কতটা পাওয়ার ডিসিপেট হবে? পাওয়ার ডিসিপেটেড অ্যাট রেজোন্যান্স, যদি আমি বলি PR, এটা হলো পাওয়ার ডিসিপেটেড অ্যাট রেজোন্যান্স ইকুয়াল টু কি হবে? কারেন্ট অ্যাট রেজোন্যান্স মানে I0 স্কয়ার ইনটু রেজিস্ট্যান্স R, ক্লিয়ার? This is equation number 1. কখন সার্কিটের পাওয়ারটা রেজোন্যান্স পাওয়ারে হাফ হয়ে যাবে? কখন সার্কিটের পাওয়ারটা রেজোন্যান্স পাওয়ারের হাফ হবে? তাহলে আমি পাওয়ারটাকে লেফট হ্যান্ড সাইডে হাফ করে দিলাম, PR/2। তখন মনে করো সার্কিটের কারেন্টটা ধরে নিলাম আমি I, তাহলে I²R। ধরে নিলাম যে সার্কিটে যখন ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো না হয়ে অন্য ভ্যালুর কারেন্ট ফ্লো হচ্ছে I, এক কথায় যখন সার্কিটে রেজোন্যান্স হয়নি, আমি চাইছি যে কারেন্টের ভ্যালু কোন ভ্যালুতে সার্কিটের পাওয়ারটা ম্যাক্সিমাম যে পাওয়ার রেজোন্যান্সে তার হাফ হবে, ক্লিয়ার? ওকে, ফাইন। আমি এখানে ইকুয়েশন 2 কে 1 দিয়ে ডিভাইড করব, তাহলে ইকুয়েশন 2 কে 1 দিয়ে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 2 ডিভাইড বাই 1 মানে PR ক্যান্সেল হয়ে গেল, হাফ ইকুয়াল টু R কেটে যাবে I²/I0²। তাহলে এখান থেকে পেয়ে যাব আমি I² ইকুয়াল টু I0²/2, তাহলে I ইকুয়াল টু হবে I0/√2, I ইকুয়াল টু I0/√2। ভালো করে বুঝবে, I0 টা সার্কিটের কারেন্ট কখন? I0 টা হলো ম্যাক্সিমাম কারেন্ট অ্যাট রেজোন্যান্স, আর I কারেন্টটা কখন? I কারেন্টটা হলো যখন সার্কিটের পাওয়ারটা হবে রেজোন্যান্স পাওয়ারের হাফ, ক্লিয়ার? তাহলে যদি সার্কিটের কারেন্ট ম্যাক্সিমাম রেজোন্যান্স কারেন্ট বাই √2 হয়, তাহলে তখন সার্কিটে কতটা পাওয়ার ডিসিপেট হবে? ভালো করে বুঝবে, শুনবে জায়গাটা। সার্কিটে কারেন্ট যখন রেজোন্যান্স কারেন্ট বাই √2 হবে, তখন কিন্তু সার্কিটে যে পাওয়ার ডিসিপেট হবে সেটা হলো রেজোন্যান্স পাওয়ারের হাফ, ক্লিয়ার? আচ্ছা, তাহলে I ইকুয়াল টু I0/√2 হলে সার্কিটের পাওয়ারটা হবে রেজোন্যান্স পাওয়ারের হাফ, ফাইন। ওকে, তাহলে আমরা জানি যে I ইকুয়াল টু আমাদের প্রয়োজন I0/√2। এই কারেন্টটা যখন হবে তখন সার্কিটের পাওয়ার হলো হাফ। ওকে, this is the equations here. অলরেডি আমরা জানি
যে কারেন্ট I নট ইকুয়াল টু V নট বাই R, তাহলে কারেন্টটা I ইকুয়াল টু I নট বাই রুট 2 কখন হবে? I নট বাই রুট 2 হতে গেলে এটা হতে হবে V নট বাই রুট 2 ইনটু R। ভালো করে বুঝে নাও, আমি আবার আলাদাভাবে করছি। এই ইকুয়েশনটাকে আমি নিচে রুট 2 দিয়ে গুণ করব, ভাগ করব, এক কথায় বোথ সাইডকে রুট 2 দিয়ে ভাগ করব। তাহলে কি হবে? I নট বাই রুট 2 ইকুয়াল টু V নট বাই রুট 2 ইনটু R। আর এই I নট বাই রুট 2 মানে কি? I। আর এই কারেন্টটা যখন ফ্লো হবে সার্কিটে, তখন সার্কিটের পাওয়ারটা কত ডিসিপেট হবে? ম্যাক্সিমাম পাওয়ারের হাফ। তাহলে ক্লিয়ারলি আমি এখান থেকে লিখতে পারি যে সার্কিটের কারেন্ট I ইকুয়াল টু I নট বাই রুট 2 ইকুয়াল টু হবে V নট বাই রুট 2 ইনটু R। আমরা জানি কারেন্ট মানে হলো V নট বাই ইম্পিডেন্স। তাহলে সার্কিটে তখন ইম্পিডেন্সটা কত হবে? সার্কিটের ইম্পিডেন্স Z ইকুয়াল টু হবে রুট 2 ইনটু R। যখন সার্কিটের ইম্পিডেন্স Z ইকুয়াল টু হবে রুট 2 ইনটু R, তখন সার্কিটের কারেন্টটা হবে I নট বাই রুট 2, যেখানে I নটটা হলো রেজোন্যান্স কারেন্ট। তখন সার্কিটের পাওয়ারটা ডিসিপেট হবে রেজোন্যান্স পাওয়ারের হাফ, রাইট? ওকে ওকে ফাইন। তাহলে যদি আমি এটাকে আরেকটু এক্সটেন্ড করি ইকুয়েশনটাকে, তাহলে Z ইকুয়াল টু রুট 2 ইনটু R। এবার আমরা অলরেডি জানি Z এর ইকুয়েশনস। ইম্পিডেন্স অফ দ্য সার্কিট Z ইকুয়াল টু রুট ওভার অফ R স্কয়ার প্লাস ওমেগা L মাইনাস 1 বাই ওমেগা C এর হোল স্কয়ার, এটা ইকুয়াল টু রুট 2 ইনটু R। তাহলে বোথ সাইডকে স্কয়ার করে দিচ্ছি, R স্কয়ার প্লাস ওমেগা L মাইনাস 1 বাই ওমেগা C এর হোল স্কয়ার ইকুয়াল টু 2R স্কয়ার। ওকে, এই R স্কয়ারটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে R স্কয়ার এটা বাদ চলে যাবে, তাহলে এটাকে নিয়ে চলে গেলে এটা হয়ে যাবে শুধু R স্কয়ার। এবার এটাকে রুট করে দিচ্ছি, তাহলে ওমেগা L মাইনাস 1 বাই ওমেগা C ইকুয়াল টু প্লাস মাইনাস R। R স্কয়ার রুট করলে প্লাস মাইনাস R। ওকে, প্লাস মাইনাস R। দেয়ারফর এটাকে যদি একটু ক্যালকুলেশন করি আমি, তাহলে ওমেগা L একটা কাজ করব, এখানে এটাকে লেফটে নিয়ে আসবো, প্লাস মাইনাস কে লেফটে নিয়ে আসলে হবে মাইনাস প্লাস, তাহলে মাইনাস প্লাস R মাইনাস 1 বাই ওমেগা C ইকুয়াল টু 0। এখানে যদি আমি এটা লসাগু করি ওমেগা C, তাহলে এখানে হয়ে যাবে ওমেগা স্কয়ার LC, ঠিক আছে? তারপরে হচ্ছে মাইনাস প্লাস ওমেগা RC minus 1 equal to 0. Therefore, omega square LC minus plus omega RC minus 1 equal to 0. ঠিক আছে? এই হলো আমার ইকুয়েশনস। এই ইকুয়েশনটা কি রকম নেচারে এসেছে বুঝতেই পারছো। এই ইকুয়েশনটা কেমন নেচারে বলো তো? ax স্কয়ার প্লাস মাইনাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই টাইপের ইকুয়েশনস। যেখানে x কোনটা, এখানে x মানে ওমেগা, এখানে ভ্যারিয়েবলটা হলো ওমেগা, তাহলে a মানে LC, b মানে ওমেগা RC, আর c মানে 1। তাহলে ক্লিয়ারলি এটা হচ্ছে ওমেগার একটা সেকেন্ড অর্ডারের ইকুয়েশনস। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ওমেগা which is second order। তাহলে এই ইকুয়েশনটা যদি আমি সলভ করি, তাহলে ওমেগার কটা রুট আসবে? একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশনকে সলভ করলে কটা রুট আসে? দুটো রুট আসে। এখানে কিন্তু একটা ইকুয়েশন নেই, এর মধ্যে দুটো ইকুয়েশন লুকিয়ে আছে। ইকুয়েশন দুটোকে আমি সেপারেট করি। দেখো, এটা ইকুয়েশন নাম্বার 2,
এই ইকুয়েশন নাম্বার 2 থেকে আমি দুটো ইকুয়েশন বের করতে পারবো। একটা হলো ওমেগা স্কয়ার এলসি, একবার মাইনাস নেব, তাহলে মাইনাস ওমেগা আরসি মাইনাস 1 ইকুয়াল টু 0। আবার ওমেগা স্কয়ার এলসি প্লাস নেব, প্লাস ওমেগা আরসি মাইনাস 1 ইকুয়াল টু 0। ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4। দেখো এটাও একটা ওমেগার সেকেন্ড অর্ডার ইকুয়েশনস, এটাও একটা ওমেগার সেকেন্ড অর্ডার ইকুয়েশনস। দুটো ইকুয়েশনকে সলভ করলে দুটো দুটো করে চারটে ওমেগা রুট বের হবে। ক্লিয়ার? কোন প্রসেসে সলভ করব? শ্রীধরাচার্যের ফর্মুলা। আমি কিন্তু সলিউশন ডিটেইলস বলবো না, তোমরা সবাই জানো। আমি এখানে স্টেপ জাম্প করব, ডাইরেক্ট সলিউশন লিখব। অ্যাকচুয়ালি ওমেগার চারটে রুট আসবে, ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3 আর ওমেগা 4। এই চারটি রুটের মধ্যে এই ফার্স্ট ইকুয়েশনটাই একটা রুট হবে পজিটিভ আর একটা রুট হবে নেগেটিভ, একটা রুট পজিটিভ একটা হবে নেগেটিভ। সেকেন্ড ইকুয়েশনটাতেও একটা পজিটিভ রুট আসবে একটা নেগেটিভ রুট আসবে। তোমরা চেক করে দেখবে। দেখো ওমেগাটা কি? ওমেগাটা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি সোর্স। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ এসি ক্যানট বি নেগেটিভ, দেয়ারফর এখানে নেগেটিভ রুটগুলোকে আমরা নেব না, বাদ দিয়ে দেব। ক্লিয়ার? তাহলে এটা ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল হলো। তাহলে ওমেগার দুটো রুট আমি পাবো পজিটিভ রুট, সেই দুটো রুটকে নিয়ে কাজ করব। ক্লিয়ার? এখানে ইকুয়েশন 3 এবং 4 কে যদি আমি সলভ করি, ওমেগার যে দুটো রুট আসবে তার মধ্যে একটা হলো ওমেগা 1 ইকুয়াল টু রুট ওভার অফ r স্কয়ার c স্কয়ার প্লাস 4lc মাইনাস rc ডিভাইডেড বাই 2lc, ইকুয়েশন নাম্বার 5। আর ওমেগা 2 ইকুয়াল টু হবে রুট ওভার অফ r স্কয়ার c স্কয়ার প্লাস 4lc মাইনাস প্লাস rc ডিভাইডেড বাই 2lc, এটা ইকুয়েশন নাম্বার 6। দুটো ইকুয়েশন খেয়াল করো, ওমেগা 1 ওমেগা 2, চেক করে দেখি যে এই দুটো রুট পজিটিভ কি। তো আবার দেখো এটা আছে কি রুট ওভার অফ r স্কয়ার c স্কয়ার প্লাস 4lc। এটা যদি আমি রুট নিই তাহলে rc থেকে তো বেশি হবে, কারণ প্লাস 4lc আছে। তাহলে এটা rc থেকে বড় হবে আর মাইনাস rc, তার মানে উপরেরটা পজিটিভ কোয়ান্টিটি। এই রুটটাও rc থেকে বেশি, যেহেতু প্লাস 4lc আছে, তার সঙ্গে আবার rc যোগ হচ্ছে, তার মানে তো কোনো প্রশ্নই নেই। তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ। এর মধ্যে ইকুয়েশন 5 এবং 6 খেয়াল করো, এই ওমেগা 1 ওমেগা 2 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? এখানে মাইনাস আছে কোয়ান্টিটি rc আর এখানে আছে প্লাস। তার মানে ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছে যে ওমেগা 2 বড় হবে, ওমেগা 1 ছোট হবে। therefore ওমেগা 2 is greater than ওমেগা 1। আচ্ছা, এই ওমেগা 1 ওমেগা 2 গুলো কি পেলাম আসলে? ওমেগা 1 ওমেগা 2 হলো এসি সোর্সের ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে এলসিআর সার্কিটের পাওয়ারটা হবে রেজোন্যান্ট পাওয়ারের হাফ। তাহলে যখন এসি সোর্সের ফ্রিকোয়েন্সি হবে ওমেগা 1 ওমেগা 2, তখন সার্কিটে যে পাওয়ার ডিসিপেট হবে সেটা হলো রেজোন্যান্ট পাওয়ারের হাফ। দ্যাট ইজ ওয়াই দিস টু ফ্রিকোয়েন্সি ইজ কল্ড হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। এই দুটো ফ্রিকোয়েন্সিকে বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। দেখো দিস টু ফ্রিকোয়েন্সি ইজ কল্ড হাফ, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। ওকে ফাইন। আচ্ছা, এবার চলে যাও সার্কিটটাতে। আমরা এখানে একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি ডিফাইন করব, সেটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, যাকে ক্যাপিটাল কিউ দিয়ে লেখা হয়। কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টরও বলে। কিউ ফ্যাক্টরকে ডিফাইন করা হয়, আচ্ছা, সার্কিটের
ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কত? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স অফ দ্য সার্কিট at resonance ইকুয়াল টু কি হবে ওমেগা আর ইনটু এল। দেখো আমি জানি যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানে ওমেগা ইনটু এল, আর যখন রেজোন্যান্স হবে সার্কিটে তখন ওমেগাটা কত ওমেগা আর, এক্সএল ইজ ইকুয়াল টু ওমেগা আর ইনটু এল। এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স অফ দ্য সার্কিট এট রেজোন্যান্স। কোয়ালিটি ফ্যাক্টর ডিফাইন করা হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স অফ দ্য সার্কিট এট রেজোন্যান্স divided by resistance of the circuit. This ratio is called quality factor. মানে হয়ে গেল omega r into l divided by r. This ratio is called Q factor or quality factor of the circuit. আমরা এই Q factor কে ডিফাইন করি কেন? এই Q factor এর ইম্পর্টেন্স কোথায়? ফিজিক্যাল ইম্পর্টেন্সটা কোথায়? ফিজিক্সের যে কোনো জিনিস আমরা মুখস্থ করব না, ঠিক আছে? আমরা প্রত্যেকটা জিনিসের ফিজিক্যাল ইম্পর্টেন্স খোঁজার চেষ্টা করব। যদি বিষয়টাকে আমি ফিজিক্যালি না বুঝি, শুধু মুখস্থ করে নিই, তাহলে ওটা আমার নেট রেজাল্ট হবে জিরো। আমি কিউ ফ্যাক্টর ডিফাইন করে দিলাম যে কিউ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বাই রেজিস্ট্যান্স, দিস রেশিও ইজ কল্ড কিউ ফ্যাক্টর। কিন্তু কিউ ফ্যাক্টর কেন ডিফাইন করলাম? কি ফ্যাক্টরের ফিজিক্যাল ইম্পর্টেন্স কোথায়, এটা যদি আমার নলেজে না আসে তাহলে কিন্তু আমার পুরোপুরি ফিজিক্স পড়াটাই বৃথা হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই কনসেপ্ট বিল্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফিজিক্স। ওকে, লেটস সি। দেখো, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি মানে যে ফ্রিকোয়েন্সিতে সার্কিটের পাওয়ার হবে হাফ। একটু আগে বলেছিলাম সার্কিটের পাওয়ার হাফ হবে কখন? যখন কারেন্টটা হবে রেজোন্যান্স কারেন্ট বাই √2, তখন সার্কিটের পাওয়ার হবে হাফ। এটা মানে I0 বাই √2। I0 বাই √2 মানে কি? I0 বাই √2 মানে মোটামুটি ভাবে ওই কারেন্টটা, এটা হলো আমার I0, তাহলে I0 বাই √2 মানে মোটামুটি ভাবে √2 মানে 0.63, মানে 63% মতো হবে I0 এর, ঠিক আছে? I ইকুয়াল টু, তাহলে কারেন্ট, এটা কারেন্টের গ্রাফ, I আর এদিকে হলো আমার ওমেগা। এটা যদি I0 হয় তাহলে I0 বাই √2 ভ্যালুটা কোথায় আসবে? মোটামুটি ভাবে 63% কাছাকাছি। তাহলে 50 হলো এটা, এটা হলো আমার 50 অর্ধেক, তার থেকে একটু উপরে, মোটামুটি এরকম জায়গায় হবে। হ্যাঁ, এই সব এখানে কারেন্টের ভ্যালুটা কত? I0 বাই √2, ঠিক আছে? যখন কারেন্টের ভ্যালু এটা, তখন সার্কিটের পাওয়ার ডিসিপেশন হবে হাফ। এবার এই কারেন্টের ভ্যালু কখন হবে? মানে এসি সোর্সের কোন ফ্রিকোয়েন্সিতে, এসি সোর্সের ফ্রিকোয়েন্সি কত হলে কারেন্টের ভ্যালুটা হবে I0 বাই √2। দেখো, I0 বাই √2 কারেন্ট হয়েছে একবার এই ফ্রিকোয়েন্সিতে আর একবার এই ফ্রিকোয়েন্সিতে। ভালো করে খেয়াল করে দেখো, মানে যখন ফ্রিকোয়েন্সি এটা, তখন একবার কারেন্টের ভ্যালু হয়েছে I0 বাই √2, আবার ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিকে ক্রস করে যখন আবার একটা ফ্রিকোয়েন্সি পেয়েছি আমি, যে ফ্রিকোয়েন্সিতে আবার কারেন্টের ভ্যালুটা হয়েছে I0 বাই √2। তার মানে এসি সোর্সের আমি দুটো ফ্রিকোয়েন্সি পাবো, যে দুটো ফ্রিকোয়েন্সিতে কারেন্টের ভ্যালুটা হবে সার্কিটে রেজোন্যান্স কারেন্ট বাই √2। সেই দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে একটা ফ্রিকোয়েন্সি হবে লেস দ্যান রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, আর একটা হবে গ্রেটার দ্যান রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে নিশ্চয় দেখতে পাচ্ছ ওমেগা 1 টা ছোট, ক্লিয়ারলি এই ছোট ফ্রিকোয়েন্সিটাকে বলবো আমি ওমেগা 1, আর বড় ফ্রিকোয়েন্সিটাকে বলবো আমি ওমেগা 2। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে ওমেগা 1 will be less than omega r and omega 2 will be greater than omega r. Clear? এই হলো দুটো ফ্রিকোয়েন্সি। এই দুটো ফ্রিকোয়েন্সি হলো আমার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে আমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, রাইট? আচ্ছা, এইবার দুটো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে যে ডিফারেন্স, দিস ডিফারেন্স ইজ কল্ড ব্যান্ডউইথ, ঠিক আছে?
এটা আমরা ডিফাইন করছি। দেখো ডিফারেন্স বিটুইন দ্য টু ফ্রিকোয়েন্সি, তার মানে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 দিস ইজ ইকুয়াল টু কল্ড ব্যান্ড উইডথ অফ দ্য এসি সার্কিট। তাহলে এই ইকুয়েশন 5 এবং 6 থেকে বের করতে হবে আমাদের ওমেগা 2 মাইনাস ওমেগা 1 করব আমি এখানে। দেখতেই পাচ্ছ যে এটা ক্যান্সেল হয়ে যাবে উপরে, তাহলে কি হবে RC প্লাস RC, RC প্লাস RC মানে 2RC বাই 2LC, 2RC বাই 2LC মানে 2 ক্যান্সেল হলো, CC ক্যান্সেল হলো, ইকুয়াল টু R বাই L। দিস ইজ কল্ড ব্যান্ডউইথ। ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ইকুয়াল টু R বাই L। একটা কাজ করতে পারি আমি এখানে, এই ইকুয়েশনটার উপর নিচে আমি ওমেগা R দিয়ে মাল্টিপ্লাই করব, ওমেগা R ইনটু R বাই ওমেগা R ইনটু L, সরি ওমেগা R ইনটু L। আচ্ছা এইবার চলে আসছি আমি এটাকে উপরে ওমেগা R রেখে দিলাম, ওমেগা R, আর নিচে করব আমি এখানে ওমেগা R L বাই R। দেখো R টা উল্টে গেলে একই হবে। এবার একটু আগে ডিফাইন করলাম আমি কিউ ফ্যাক্টর ইকুয়াল টু ওমেগা R L বাই R। এটা মানে কি কিউ ফ্যাক্টর, তাহলে ওমেগা R বাই ক্যাপিটাল কিউ। তাহলে এখান থেকে আমি ইকুয়েশনটাকে নিয়ে আসতে পারি যে কিউ ফ্যাক্টর ক্যাপিটাল কিউ ইকুয়াল টু রেজোন্যান্ট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ওমেগা 2 মাইনাস ওমেগা 1। দেখো কিউ ফ্যাক্টরের আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম, সেজন্য আমরা কিউ ফ্যাক্টরকে দুভাবে ডিফাইন করব। কিউ ফ্যাক্টর মানে হলো inductive reactance or capacitive reactance at resonance by resistance, this ratio is called Q factor। অথবা আমি এখান থেকে বলতে পারি যে Q factor equal to resonant angular frequency by bandwidth, this ratio is also called Q factor। আচ্ছা যদি একটু আগে যেটা বলছিলাম যে সার্কিটের রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে রেজোন্যান্সের পিক ভ্যালু যেটা কমবে। আমি তিনটে কার্ভ এঁকেছিলাম, সেগুলো আবার রিপিট করে আঁকবো। এইটা একটা আর এটা একটা, ঠিক আছে। দেখো এটা মনে করি ফার্স্ট কার্ভটা R1 রেজিস্ট্যান্স, এটা R2, এটা R3। রেজিস্ট্যান্স যত বাড়বে তত পিক ভ্যালু কমবে। তাহলে এখান থেকে বললাম আমি যে R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1। পিক ভ্যালু যত কমেছে তত কিন্তু কার্ভটা ফ্ল্যাট হয়েছে। কার্ভটা যত ফ্ল্যাট হয়েছে মানে শার্পনেস কমেছে। শার্পনেস কমা মানে কি? দেখো একটা জিনিস খেয়াল করে দেখবে এখানে যে তিনটে কার্ভেই কিন্তু রেজোন্যান্স হয়েছে, এটাতেও রেজোন্যান্স হয়েছে, এটাতেও রেজোন্যান্স হয়েছে, এটাতেও। কি হবে? দেখো তিনটেতেই কিন্তু একই ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্স হয়েছে। ইন্টারেস্টিং পয়েন্ট, তিনটে গ্রাফেরই কিন্তু একই ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্স হয়েছে। এটারও ম্যাক্সিমাম এখানে, এটারও ম্যাক্সিমাম এখানে। তার মানে কি? তার মানে আমি সার্কিটটার এল এবং সি কে পাল্টাইনি। সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে যখন আমি সার্কিটের এল এবং সি কে চেঞ্জ করব। যদি এল এবং সি কনস্ট্যান্ট থাকে তাহলে সার্কিটের রেজোন্যান্সটা কিন্তু এই একটা ফ্রিকোয়েন্সিতেই হবে। আমি যদি এল আর সি কে কনস্ট্যান্ট রেখে আর কে চেঞ্জ করি তাহলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না, কিন্তু ম্যাক্সিমাম কারেন্টের যে ভ্যালু সেটা চেঞ্জ হবে, রাইট? পিকটা হয় নিচে নামবে না উপরে উঠবে। এবার যদি আমি গ্রাফিক্যালি দেখি তাহলে এই গ্রাফটাই, এটাই ছিল পিক, এটাই ছিল I0/√2। তাহলে এটা হলো আমার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আর এটা হলো আমার ব্যান্ডউইথ। সেকেন্ড গ্রাফটাই চলে এসো, সেকেন্ড গ্রাফটাই, এটা হলো আমার I0 পিক ভ্যালু। তাহলে I0/√2 কোথায় হবে? দেখো খুব আস্তে আস্তে কমছে, কিন্তু খুব দেখো আস্তে আস্তে ফ্ল্যাট ভাবে কমছে, মানে ছক করে নামছে না। এখানে যেমন ছক করে নেমে গেছিল
এখানে কিন্তু ফ্ল্যাট ভাবে নামছে, ফ্ল্যাট ভাবে, ফলে একটু সময় লাগবে এখানে। এরকম জায়গায় মনে করো হয়েছে, এরকম জায়গায় মনে করো হয়েছে আমার কি, এটাই হয়েছে সাপোজ এরকম জায়গায় হয়েছে আমার আই, এইটা হয়েছে মনে করো আই নট বাই রুট 2। তাহলে সেকেন্ড গ্রাফটার ক্ষেত্রে, সেকেন্ড সার্কিটটার ক্ষেত্রে ওমেগা 1 কোনটা হবে? এটা হলো ওমেগা 1, আর ওমেগা 2 কোনটা হবে? এটা হচ্ছে আমার ওমেগা 2। ফলে দেখো প্রথমটাই ছিল ব্যান্ডউইথ এটা, আর সেকেন্ডটাই ব্যান্ডউইথ কোনটা হলো? এটা। থার্ড গ্রাফটায় চলে এসো, এটা আছে পিক ভ্যালু আই নট, ঠিক আছে? এবার এর ক্ষেত্রে আরো ফ্ল্যাট, মানে এইরকম জায়গায় এসে মনে করা হয়েছে আই নট বাই রুট 2। তাহলে আমি আরো ফ্ল্যাট করে দেখাচ্ছি, দেখানো খুব মুশকিল এটা, আরো ফ্ল্যাট, তাহলে আরো দূরে হবে, তাহলে এখানে ব্যান্ডউইথটা আরো বড় হয়ে যাবে। এই যে ব্যান্ডউইথ বাড়ছে, রেজিস্ট্যান্স যত বাড়ছে সার্কিটের, তত কিন্তু রেজোন্যান্সের শার্পনেসটা কমছে, তত কিন্তু ব্যান্ডউইথ বাড়ছে। ব্যান্ডউইথ বাড়ছে মানে কিউ ভ্যালুটা, কিউ ফ্যাক্টরের ভ্যালুটা কি হচ্ছে? কমছে। সরি, ব্যান্ডউইথ বাড়ছে মানে কিউ ফ্যাক্টরের ভ্যালুটা কমছে। আচ্ছা, আমি সার্কিটের রেজোন্যান্স কেমন চাইবো? 1 নম্বর গ্রাফটা দেখো, এখানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ওমেগা আর, এই ফ্রিকোয়েন্সিতে কারেন্ট সার্কিটে খুব বেশি বেশি কারেন্ট ফ্লো হবে এবং ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেট হবে, ঠিক আছে? যদি এসি সোর্সের ফ্রিকোয়েন্সি এই ওমেগা আর থেকে একটু এদিক ওদিক হয়, সামান্য একটু এদিক ওদিক হয়, কম বা বেশি, সামান্য এদিক ওদিক হলে দেখতে পাচ্ছি আমি যে কারেন্টটা খুব দ্রুত ফল করছে। মানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, মনে করো যে কোন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, মনে করো 20 হার্টজ, এটা হলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। মনে করো এই সময় সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে 500 অ্যাম্পিয়ার, এটা ম্যাক্সিমাম কারেন্ট। দেখা গেল 20 থেকে সামান্য একটু কমিয়ে যে আমি 18 করলাম, কারেন্ট দেখা গেল সার্কিটে কমে একবারে 50 হয়ে গেল বা 20 হয়ে গেল, 20 অ্যাম্পিয়ার। মানে বুঝতে পারছো, সার্কিটের রেজোন্যান্সের শার্পনেস যত বেশি হবে, পিক যত উপরে হবে, তত সার্কিটটা রেজোন্যান্সটা হবে শার্প। মানে তুমি এসি সোর্সের ফ্রিকোয়েন্সি একবারে পারফেক্টলি ম্যাচ যখন করবে, তখন সার্কিটের প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো হবে। কিন্তু যদি এসি সোর্সের ফ্রিকোয়েন্সি একটু 19-20 হয়, তো মনে হবে যেন সার্কিটে কারেন্টই নেই। মানে এই ম্যাক্সিমাম কারেন্ট, আবার তার পরক্ষণে একটু 19-20 হলে কারেন্ট একেবারে কমে যাচ্ছে, খুব দ্রুত কমে যাচ্ছে কারেন্ট। তার মানে সার্কিটটা তখন হয়েছে বলবো হাইলি সিলেক্টিভ সার্কিট। হাইলি সিলেক্টিভ মানে ওই সার্কিটটা একটা ফ্রিকোয়েন্সিকে নিচ্ছে, ও ওই একটা ফ্রিকোয়েন্সিকে সিলেক্ট করে নিয়ে নিচ্ছে, ওটা ওর পছন্দ হচ্ছে, সার্কিটটা ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটাকে পছন্দ হচ্ছে। যখন সার্কিটটার ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটাকে পছন্দ হচ্ছে, তখন ও একদম তখন ওটাকে অ্যাকসেপ্ট করছে এবং সার্কিট দিয়ে প্রচুর কারেন্ট ফ্লো হচ্ছে। কিন্তু একটু 19-20 হলে ও আর পছন্দ হচ্ছে না। তার মানে সার্কিটটা নেচার কিরকম? হাইলি সিলেক্টিভ। হাইলি সিলেক্টিভ মানে খুব খুঁতখুঁতে টাইপের, বুঝলে? যেমন একটা আমি অন্য টাইপের রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিই। কোনো মানুষ দেখবে যে কোনো জিনিস সহজে পছন্দ হতে চায় না। দোকানে একটা হয়তো শার্ট কিনতে গিয়েছে কেউ একজন, সে হয়তো একটা ব্লু কালারের শার্ট নেবে, একটা ও হয়তো একটা নির্দিষ্ট ব্লু কালার চয়েস করে রেখেছে। তো দেখা যাচ্ছে যে দোকানে গিয়ে 10টা 20টা 30টা শার্ট দেখাচ্ছে, কিন্তু পছন্দই হচ্ছে না। কিন্তু দেখা গেল ওই দেখাতে 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 একটা পার্টিকুলার শার্ট পেয়েছে, যেখানে পাওয়া মাত্র লাফাতে লেগেছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। তার মানে বাকিগুলোতে ও একেবারে রিঅ্যাক্ট করছিল না, একটা পার্টিকুলার কালারে এসে ও হঠাৎ করে মানে প্রচন্ড ভাবে রিঅ্যাক্ট করছে। তার মানে তাকে কি বলবো আমি, সে হলো হাইলি সিলেক্টিভ। মানে
ওটা পেলেও নেবে, একটু 19-20 হলেও আর নেবে না। বুঝা গেল? তাহলে যখন সার্কিটের এই যে পিকটা খুব বড় হবে, উঁচু হবে, তখন বলবো যে শার্পনেসটা খুব বেশি, তখন রেজোন্যান্সটা বলবো শার্প রেজোন্যান্স, এবং সার্কিটটা হবে হাইলি সিলেক্টিভ সার্কিট। আচ্ছা, কিন্তু সেকেন্ড কেসটাই দেখো, সেকেন্ড কেসটাই কিন্তু এই ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্স হয়েছে ম্যাক্সিমাম কারেন্ট, এখান থেকে সরে আসলাম, এতটা সরে আসলাম, তবুও কিন্তু কারেন্ট খুব কমেনি। ফ্রিকোয়েন্সি এতটা চেঞ্জ হলো অথচ কারেন্টের সেরকম চেঞ্জ হয়নি। তার মানে এই সার্কিটটা একবার ভোতা। ভোতা মানে সার্কিটটা যে কখন রেজোন্যান্স হচ্ছে সেটা বোঝাই মুশকিল হয়ে যাবে আমার, যে কোন ফ্রিকোয়েন্সিতে সার্কিটের রেজোন্যান্স হচ্ছে সেটা বোঝাই মুশকিল। কিভাবে বুঝবো? মনে করো যে 20 হার্টজে 500 অ্যাম্পিয়ার, পিক ভ্যালুটা একটু কম হবে এখানে। 20 হার্টজে মনে করো 100 অ্যাম্পিয়ার, 18 হার্টজে মনে করো 90 অ্যাম্পিয়ার। তাহলে এই 10 অ্যাম্পিয়ারের ডিফারেন্স তুমি বুঝতে নাও পারতে পারো। আর একটু বলি 95 অ্যাম্পিয়ার। দেখো ফ্রিকোয়েন্সি 2 হার্টজ চেঞ্জ হওয়ার ফলেও কারেন্টটা সেভাবে র‍্যাপিডলি ফল করেনি। তার মানে এই ক্ষেত্রে রেজোন্যান্সটা শার্পনেস কম। তাহলে এটাই কিন্তু শার্পনেস কম, এটাই আরো কম শার্পনেস। আমি যে সার্কিট বানাবো সেটা শার্পনেস বেশি চাইবো, ঠিক আছে? শার্পনেস বেশি চাইতে হলে আমাকে সার্কিটের যে রেজিস্ট্যান্স সেটাকে কম নিতে হবে। আর রেজিস্ট্যান্স যখন কম নেব, শার্পনেস যখন বেশি নেব, শার্পনেস যখন বেশি চাইবো, তখন পিকটা হবে অনেক উপরে, এটা আরো বেশি শার্প। আর পিক যখন খুব উপরে হবে তখন কিন্তু ব্যান্ডউইডথটা খুব ছোট হবে। আর ব্যান্ডউইডথ যখন খুব ছোট হবে তখন সার্কিটের কিউ ভ্যালু খুব বড় হবে। তাহলে অ্যাকচুয়ালি কিউ ফ্যাক্টরটা সার্কিটের ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে? যদি কোনো সার্কিট, এসি সার্কিটের কিউ ভ্যালু খুব হাই হয়, তাহলে বুঝবো যে সার্কিটটা খুব ভালো সার্কিট, ঠিক আছে? ওই সার্কিটের রেজোন্যান্সটা খুব ভালো তুমি অবজার্ভ করতে পারবে। সার্কিটটা হলো হাইলি সিলেক্টিভ সার্কিট এবং ওখানে শার্প রেজোন্যান্স হবে। যদি দেখো কোনো সার্কিটের কিউ ভ্যালু খুব স্মল, তাহলে বুঝবে যে সার্কিটটা একদমই ভালো না। সার্কিটের রেজোন্যান্স হবে কিন্তু রেজোন্যান্সটা শার্পনেস খুব কম হবে, পিক ভ্যালু খুব কম হবে এবং ওই রেজোন্যান্সটা ফিল করা খুব মুশকিল হবে। ক্লিয়ার? এই হলো আমাদের শার্পনেস অফ রেজোন্যান্স এন্ড কিউ ভ্যালু। ওকে, তাহলে মোটামুটি ভাবে আমাদের সিরিজ এলসিআর সার্কিটও কমপ্লিট হলো। আসলে এই ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, মডার্ন ফিজিক্স, এগুলো ফিজিক্সের খুব ইন্টারেস্টিং টপিক। ফিজিক্স এইগুলো যদি কেউ নিতে পারে তার কিন্তু ফিজিক্সের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়ে যাবে অটোমেটিক। তো যদি বলো বিউটি অফ দ্য ফিজিক্স এইগুলোর মধ্যে আছে, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজমস, ইলেকট্রোম্যাগনেটিজমস, মডার্ন ফিজিক্স, এগুলোর মধ্যে ফিজিক্সের বিউটি লুকিয়ে আছে, সেজন্য এগুলোকে কোনো সময় অ্যাভয়েড করা যাবে না। ওকে, আমরা আজকে আরেকটা টপিক ডিসকাস করব, দিয়ে আজকে লেকচার শেষ করব। Now, LC সার্কিট, একটা সার্কিট নেব যেখানে একটা ইন্ডাক্টর থাকবে, একটা ক্যাপাসিটর থাকবে, আর কিছু থাকবে না, ঠিক আছে? কোনো রকমের সোর্স থাকবে না, কিছু থাকবে না। ওকে, ফাইন। সো this is an inductor and this is a capacitor. Inductance L and capacitance C. আমি যে ইন্ডাক্টরটা এখানে নিয়েছি সেই ইন্ডাক্টরটা হলো পিওর ইন্ডাক্টর। পিওর ইন্ডাক্টর মানে কি? এর আগের দিন বলেছিলাম, এর আগের লেকচারে, এর আগের দিন নয়, এই যে 4-5টা লেকচারের মধ্যে যে কোনো একটা জায়গায় বলেছিলাম, পিওর ইন্ডাক্টর মানে ওর রেজিস্ট্যান্স হবে 0। ক্লিয়ার? মানে আইডিয়াল কেস, আমি যে তার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ইন্ডাক্টর বানাবো, সেই তারের রেজিস্ট্যান্সটাকে হতে হবে 0।
এটা তো প্র্যাকটিক্যালি পসিবল নয়। তাহলে পিওর ইন্ডাক্টরটা টোটালি একটা আইডিয়াল অ্যাসাম্পশন। ওকে, এখানে আমি সেটা ধরে নিয়ে কাজ করবো যে এল এর কোনো রেজিস্ট্যান্স নেই। আর ক্যাপাসিটর, সাপোজ আমি ক্যাপাসিটরটাকে সাপোজ চার্জ করেছি, ক্লিয়ার? ক্যাপাসিটরটাকে প্রথমে চার্জ করে নিয়েছি আমি ব্যাটারির সাহায্যে। মনে করো ক্যাপাসিটরের এখন যে চার্জ সেটা হলো কিউ নট, চার্জ অন দা ক্যাপাসিটর ইকুয়াল টু কিউ নট, রাইট? সাপোজ ক্যাপাসিটরের এই প্লেটটা হলো পজিটিভ আর এই প্লেটটা হচ্ছে আমার নেগেটিভ, আর ক্যাপাসিটরের চার্জ আছে কত? কিউ নট চার্জ আছে, রাইট? আচ্ছা, তাহলে ক্যাপাসিটরে এখন কতটা এনার্জি স্টোর হয়ে গেছে? আর t ইকুয়াল টু 0, এটা স্টার্টিং টাইম আমার। এখন এই ক্যাপাসিটরটায় কতটা এনার্জি স্টোর হয়ে গেছে? আমরা এনার্জি ফর্মুলা জানি ক্যাপাসিটরের। এনার্জি স্টোরড ইন দা ক্যাপাসিটর ইকুয়াল টু হাফ q স্কয়ার বাই c বাই, তাহলে q নট স্কয়ার বাই c। ক্যাপাসিটরের মধ্যে যে এনার্জি স্টোর হয় সেই এনার্জিটা হলো ইলেকট্রিক্যাল এনার্জি, অথবা বলতে পারি আমি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। তাহলে এর মধ্যে এখন ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর হয়ে আছে। এবার আমি যদি সার্কিটটাকে এভাবে অ্যাকচুয়ালি সার্কিটটা কমপ্লিট করলে বেশি ভালো হতো। এটা আমার একটা সোর্স, হ্যাঁ, সোর্সের মাধ্যমে আমি এটাকে প্রথমে চার্জ করে নিয়েছি, এটা কাটা আছে, এখানে একটা চাবি আছে, এটা একটা কি, আর এখানে একটা কি আছে, এটা হচ্ছে কি K1, এটা হলো কি K2। প্রথমে আমি K1 কিটাকে ক্লোজ করে দিলাম, এই কিটা এখন ওপেন আছে, তাহলে ক্যাপাসিটরটা চার্জ হয়ে গেল ফুল, ক্যাপাসিটরের চার্জ হয়ে গেল কিউ নট। এবার আমি এইটাকে ওপেন করে দেব, এটাকে ওপেন করে দেব, এই সার্কিটটা এখন বাদ, আর এই কিটাকে ক্লোজ করে দেব। এখন উপরের সার্কিটটা ক্লোজ আর এটা হচ্ছে ওপেন। এই যে ক্যাপাসিটরের চার্জ ধরে আছে এখন কিউ নট, সেই চার্জটা কি হবে? আস্তে আস্তে এবার ডিসচার্জ হবে, রাইট? তাহলে ক্যাপাসিটরের চার্জটা এখন ডিসচার্জ হবে। ডিসচার্জ হওয়ার জন্য কিন্তু কারেন্ট ফ্লো হবে। কোন দিকে? এই দিকে। মনে করো সার্কিট দিয়ে এদিকে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? এদিকে কারেন্ট ফ্লো হবে। তাহলে কারেন্ট যখন ফ্লো হচ্ছে তখন কিন্তু কারেন্টটা প্রথমে বেশি বেশি কারেন্টটা ফ্লো হবে। প্রথমে যত কারেন্ট ফ্লো হবে তত কিন্তু ক্যাপাসিটরের চার্জ আস্তে আস্তে কমতে থাকবে, তার মানে ক্যাপাসিটরটা আস্তে আস্তে ডিসচার্জ হবে। কিন্তু এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে সার্কিট দিয়ে, সেই কারেন্টটা কিন্তু ভ্যারিয়েবল কারেন্ট হবে। কারেন্টটা প্রথমে বেশি থাকবে, বেশি থেকে আস্তে 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 কমতে লাগবে। কারেন্টটা আস্তে আস্তে কমবে, যত ক্যাপাসিটরটা চার্জ কমবে কারেন্টটা আস্তে আস্তে কমবে। তার মানে এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে একটা ভ্যারিয়েবল কারেন্ট ফ্লো হবে। যখনই এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে একটা ভ্যারিয়েবল কারেন্ট ফ্লো হবে তখনই কিন্তু এখানে ফ্লাক্সের চেঞ্জ হবে। ফ্লাক্সের চেঞ্জ হওয়ার জন্য এই ইন্ডাক্টরের মধ্যে কিন্তু এনার্জি স্টোর হবে, রাইট? ফ্লাক্সের চেঞ্জ হওয়ার জন্য ইন্ডাক্টরের মধ্যে এনার্জি স্টোর হবে, ক্লিয়ার? তাহলে দেখো এখানে ফ্লাক্সের চেঞ্জ হওয়ার জন্য ইন্ডাক্টরের মধ্যে কিন্তু আমি দেখতে পাবো যে এনার্জি স্টোর হবে, ক্লিয়ার? তাহলে কোন এক মোমেন্টে যদি সার্কিটের কারেন্ট হয় I, তাহলে ওই সময় ইন্ডাক্টরে কতটা এনার্জি স্টোর হবে? আমরা জানি যে UM ইকুয়াল টু হাফ LI স্কয়ার। এটা হচ্ছে এনার্জি স্টোরড ইন দা ইন্ডাক্টর। অবশ্য এই এনার্জিটা কিন্তু পুরোপুরি ম্যাগনেটিক এনার্জি। তাহলে যখন ক্যাপাসিটরটা ডিসচার্জ হচ্ছে তখন কিন্তু চার্জ কমছে। চার্জ কমছে মানে ক্যাপাসিটরে যে এনার্জি স্টোর হয়েছিল সেটা কমছে, মানে ইলেকট্রিক্যাল এনার্জি কমছে আর ম্যাগনেটিক এনার্জি কিন্তু বাড়ছে। ইলেকট্রিক্যাল এনার্জি কমছে, ম্যাগনেটিক এনার্জি বাড়ছে। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে UE সেটা কমছে আর ম্যাগনেটিক এনার্জিটা বাড়ছে।
এক সময় যখন ক্যাপাসিটরটা পুরোপুরি ডিসচার্জ হয়ে যাবে, তখন ক্যাপাসিটরের চার্জ হয়ে যাবে 0, তখন টোটাল এনার্জিটাই স্টোর হয়ে যাবে কোথায়? এই ইন্ডাক্টরের মধ্যে। তখন ইন্ডাক্টরের যে কারেন্ট সেটা হবে ম্যাক্সিমাম কারেন্ট। একটু মিস্টেক করেছিলাম আমি। ক্যাপাসিটর যখন ডিসচার্জ হবে তখন কারেন্টটা প্রথমে কম ফ্লো হবে, কারেন্টটা আস্তে আস্তে বাড়তে 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 কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম কারেন্টটা কত? I0। যখন এখানে কারেন্টটা ম্যাক্সিমাম, তখন এই ক্যাপাসিটরটা কিন্তু পুরোপুরি ফুললি ডিসচার্জ হয়ে গেছে। তাহলে এখানে তখন এনার্জি কত? এখানে তখন এনার্জি 0। আর ক্যাপাসিটরের এনার্জি যখন 0, তখন এখানে এনার্জিটা হবে ম্যাক্সিমাম। তাহলে UM = half LI02। তার মানে কি বুঝলাম এখান থেকে? যে ক্যাপাসিটর থেকে এনার্জিটা ট্রান্সফার হয়ে চলে গেল কোথায়? ইন্ডাক্টরের মধ্যে। তার মানে এখানে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হলো ম্যাগনেটিক এনার্জিতে। নেক্সট পয়েন্টে যদি এবার দেখবো যে কারেন্ট কিন্তু এবার আর নেই, ফ্লাক্সের এখানে ক্যাপাসিটর ফুললি ডিসচার্জ হয়ে গেছে, আর ডিসচার্জ হচ্ছে না, ফলে এখানে কিন্তু আর কোনো কারেন্ট নেই। অটোমেটিক্যালি কি হবে? অটোমেটিক্যালি এবার এই ইন্ডাক্টরের এনার্জি এবার কমতে থাকবে। ইন্ডাক্টরের এনার্জি কমবে, ফলে এই ইন্ডাক্টরের যে ফ্লাক্সের চেঞ্জ হবে তার জন্য যে ইএমএফ হবে, সেই ইএমএফ এর জন্য কারেন্ট ফ্লো হবে। কারেন্টটা কিন্তু যে ডাইরেকশনে ফ্লো হচ্ছিল সেই ডাইরেকশনেই ফ্লো হবে কারেন্ট। তাহলে কারেন্টটা আবার 0 থেকে বাড়তে শুরু করবে। ক্লিয়ার? কারেন্টটা আবার 0 থেকে বাড়তে শুরু করবে, বাড়তে 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 বাড়তে, সরি, কারেন্টটা ম্যাক্সিমাম ছিল, তো ম্যাক্সিমাম কারেন্টের পর আর তো চার্জ নেই, ফলে কারেন্টটা এবার আস্তে আস্তে কমতে লাগবে। যখন কারেন্ট কমবে তখন কিন্তু ইন্ডাক্টরের এনার্জি এবার কমবে, আর কারেন্ট যখন কম ফ্লো হবে তখন কিন্তু ক্যাপাসিটরটা আবার চার্জ হবে। এবার ক্যাপাসিটরের এদিকটা হবে পজিটিভ আর এদিকটা হবে নেগেটিভ। তাহলে আস্তে 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 কারেন্ট আবার কমতে 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 কারেন্টটা 0 হবে। ঠিক আছে? কারেন্ট যখন 0 হবে তখন ক্যাপাসিটরটা আবার ফুল চার্জ হয়ে যাবে, আর এখানে এনার্জি আবার 0 হয়ে যাবে। ফলে আবার কিন্তু ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেল, এনার্জি 0 হয়ে গেল। তার মানে আবার ম্যাগনেটিক এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল। ক্যাপাসিটর যখন ফুল চার্জ হয়ে গেল তখন ক্যাপাসিটরটা আবার ডিসচার্জ হওয়া শুরু হবে, কিন্তু এবার কারেন্টের ডাইরেকশনটা উল্টো হবে, এদিকে। ক্যাপাসিটর আবার ফুল ডিসচার্জ হয়ে যাবে, তখন এখানে আবার এনার্জি ম্যাক্সিমাম হয়ে যাবে। তখন সেটা আবার এর এনার্জি কমে আবার এর এনার্জি ম্যাক্সিমাম হবে। তার মানে এনার্জিটা কন্টিনিউয়াসলি একবার ক্যাপাসিটর থেকে ইন্ডাক্টরে, একবার ইন্ডাক্টর থেকে ক্যাপাসিটর, একবার ক্যাপাসিটর থেকে ইন্ডাক্টরে, এভাবে অসিলেশন চলতেই থাকবে। এবং এই অসিলেশনটাকে এজন্য বলা হচ্ছে এলসি অসিলেশনস। এই অসিলেশনটা কতক্ষণ চলবে? যেহেতু সার্কিটে কোনো রেজিস্ট্যান্স নেই, যদি সার্কিটে কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে এলসি অসিলেশনটা ইনফাইনাইট টাইম ধরে চলতেই থাকবে। আচ্ছা, নেক্সট তাহলে আমরা যদি গ্রাফিক্যালি প্লট করি এলসি অসিলেশনটা, তাহলে দেখবো যে অসিলেশনটা হবে আনড্যাম্পড অসিলেশনস। ক্লিয়ার? oscillation will be undamped, means this is the graph here. দেখো এটা হবে এলসি অসিলেশনের গ্রাফ, মানে অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম গ্রাফ। ক্লিয়ার? আচ্ছা, এই হলো আমার গ্রাফ। দেখো অ্যামপ্লিটিউডটা একই আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো এমন তুমি সার্কিট পাবে না, প্র্যাকটিক্যাল সার্কিটে রেজিস্ট্যান্স আর কিছু না কিছু একটা ভ্যালু থাকবে। আর যদি সার্কিটে রেজিস্ট্যান্স থাকে কিছুটা ওখানে এনার্জি লস হবে, অটোমেটিক্যালি আস্তে 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 অসিলেশনটা স্টপ হয়ে যাবে। তাহলে প্র্যাকটিক্যাল সার্কিটে কিন্তু অসিলেশনের গ্রাফটা এরকম হবে না, প্র্যাকটিক্যাল সার্কিটের গ্রাফটা হবে ড্যাম্প গ্রাফ। দিস ইজ ড্যাম্প গ্রাফ, দিস ইজ প্র্যাকটিক্যাল গ্রাফ। ঠিক আছে? আস্তে আস্তে দেখো অ্যামপ্লিটিউডটা ড্যাম্পিং হচ্ছে। ক্লিয়ার?
দিস ইজ প্র্যাকটিক্যাল। তাহলে এই হলো আমাদের এলসি অসিলেশনস এবং এলসি অসিলেশনের যে ফ্রিকোয়েন্সি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা খুব সহজ, তোমরা নিজেরাই পারবে। এলসি অসিলেশনের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হয় ওমেগা নট ইকুয়াল টু 1 বাই রুট ওভার অফ এলসি, আর এলসি অসিলেশনের ফ্রিকোয়েন্সি হয় এফ নট ইকুয়াল টু 1 বাই 2 পাই রুট ওভার অফ এলসি। এটা হলো ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এন্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য এলসি অসিলেশনস। তাহলে আমাদের আজকে ইম্পর্টেন্ট দুটো টপিক নিয়ে ডিসকাস করলাম। একটা হচ্ছে রেজোন্যান্সের কিছুটা এর আগের দিন হয়েছিল, যেটুকু বাকি ছিল সেটুকু আজকে কমপ্লিট করলাম, আর এলসি অসিলেশন নিয়ে ডিসকাস করলাম। আমি অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারের লেকচার, এটা আমার আজকে শেষ লেকচার। আশা করছি অল্টারনেটিং কারেন্ট তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কোয়েরি বা ডাউট থাকে, তাহলে অবশ্যই আমার যে ভিডিও ইউটিউব চ্যানেলে আমি আপলোড করছি, সেখানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে তোমাদের ডাউটগুলো কোথায়, তাহলে আমরা বুঝতে পারবো, আমি বুঝতে পারবো যে ডাউটটা কোথায়। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।